বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যে প্রথম টি-20 ম্যাচটা খেললো, আসলে এই ম্যাচে বাংলাদেশের পরাজয়ের কারণটা কী ছিল? এখানে কি শুধু বাংলাদেশ দল তারা বাজে পারফর্ম করার কারণে হেরেছে, নাকি আগে থেকেই তাদেরকে খেলা শুরুর পূর্বেই হারানো হয়েছে? এটা কিন্তু অত্যন্ত আলোচনার একটা বিষয়। আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে একটা বিস্তারিতভাবে আলোচনা করব যে মূলত বাংলাদেশ দলকে আগেই হারানো হয়েছে, অর্থাৎ যুদ্ধে নামার পূর্বেই একটা দেশ যেভাবে যুদ্ধে হেরে যায়, একটা পক্ষ যেভাবে হেরে যায়, বাংলাদেশকেও সেইভাবে হারের মুখে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটার জন্য কারা দায়ী, সেই দায়ী ব্যক্তিদের নামও কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব। প্রথমেই বলি, এই ম্যাচের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল মুস্তাফিজকে না খেলানো। মুস্তাফিজকে টি-20তে একেবারে অযোগ্য হয়ে গিয়েছে যে তাকে টি-20তে খেলানো যাবে না। মুস্তাফিজের যদি গত পারফর্মগুলো দেখা হয়, গত ম্যাচগুলো, তাহলে মুস্তাফিজ সব থেকে পারফেক্ট ছিল। এবং মুস্তাফিজ যে আইপিএলটা খেলে আসলো, তার যে অভিজ্ঞতা রয়েছে, সেদিক থেকে তো মুস্তাফিজ এখনও পর্যন্ত অসাধারণ তিনি খেলছে। এবং আইপিএলে যে বলটা করেছিল, বিশেষ করে তিনি যে 4টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন দিল্লির হয়ে, সেখানে কিন্তু অসাধারণ পারফর্ম করেছিল। তাহলে মুস্তাফিজকে অবশ্যই দলে রাখার দরকার ছিল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বাজে যে অবস্থা হয়েছে, সেটা হচ্ছে প্রথমে যখন ওপেনাররা ব্যাট করেছে দুজন, তানজিদ হাসান তামিম এবং ইমন, পারভেজ হোসেন ইমন, এই দুজনের ব্যাটিং গড়টা যদি দেখেন, অর্থাৎ যে পাওয়ার প্লেতে 6 বার তারা ব্যাট করেছে, প্রায় 9-এর উপরে স্ট্রাইক রেটে তারা ব্যাট করেছে। অর্থাৎ প্রথম 6 ওভারেই আমাদের দলের রান হয়ে গিয়েছিল 55। আর সেখান থেকেই পরবর্তীতে যে 5 ওভার খেলা হলো, সেই পরবর্তী 5 ওভারে আমাদের দল রান তুলতে সক্ষম হয়েছে মাত্র 23। এই জায়গাটাতেই মূলত আমাদের বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যেখানে 55 রান তোলার পরও পরবর্তী 5 ওভারে সেই রানের ধারাটা অব্যাহত রাখার দরকার ছিল। এমন তো না যে অনেকগুলো উইকেট পড়ে গেছে, তখন অবশ্যই দেখে শুনে খেলার দরকার ছিল, তা তো না। এটা টি-20 ম্যাচ, আপনার হাতে তো আসেই মাত্র 20টা ওভার। সেখানে আপনি যদি 5টা ওভার ব্যাট করেন, মাত্র 23 রান নেন, সেক্ষেত্রে তো ম্যাচ ওখানেই শেষ হয়ে গেছে। আর এটার জন্য দায়ীকে, এটার জন্য সবথেকে বড় দায়ী তো লিটন দাস। লিটন দাস কী করলো, তিনি মাত্র 11 বল খেলে 6 রান করলো। যদি কোনো দলের ক্যাপ্টেন ব্যাটে নেমে 11 বলে 6 রান করে আউট হয়ে যান, তাহলে তার পরবর্তীতে যারা ব্যাটে আসবে তাদের উপরে তো ব্যাপক একটা চাপ তৈরি হবে। রান রেট বাড়াতে হবে, রান নিতে হবে, এমন একটা মোমেন্ট যখন এসে যায়, তখন আবার আপনাকে কিন্তু মিডিল অর্ডারে যখন কিছু আপনার চতুর্থ, পঞ্চম বলার, ষষ্ঠ বলাররা বলে আসে, সেই ক্ষেত্রে একটা রান রেট কিন্তু বাড়ানো বা ওই সময় একটা রানের গতি ধরে রাখাটা সম্ভব থাকে বা সেটা সুযোগ থাকে। কিন্তু আবার আপনাকে যখন প্রথম বলার, দ্বিতীয় বলার, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ বলারদের মুখোমুখি হতে হবে, তখন কিন্তু আপনার একটা প্রেশার কাজ করে, রান রেটও বাড়াতে হবে, আবার উইকেটও ধরে রাখতে হবে। আর এই জায়গাটাই তো বাংলাদেশ গতকাল ব্যাকফুটে চলে গিয়েছে। প্রথম 6 ওভারে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল, কিন্তু সেখান থেকে যখন লিটন উইকেটে আসলো, লিটন উইকেটে আসার পরে ম্যাচটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়ে গেল। মাত্র 11 বল খেললো, এবং 11 বল খেলে উনি রান করার দরকার ছিল যেখানে 17-18 প্লাস, সেখানে উনি রান করলেন মাত্র 6। আর এই জায়গাটাতে দলের উপরে বড় একটা চাপ তৈরি হলো। আর ওই ঠুকঠুকে নাইম বাবা কি আসলে তিনি ওই 4 নম্বরে ব্যাটিং পজিশনে আসার মতন তিনি খেলোয়াড়? তিনি কখনো না। তাকে হয় ওপেনিং নামাতে হবে, না হলে তাকে দলের বাইরে রাখতে হবে। যদি মনে হয় যে নাইমকে খেলাবো, তাহলে অবশ্যই তাকে ওপেনিংয়ে নামাতে হবে। তিনি গতকাল কী করলেন, 29 বল খেলে 32 রান। তার হাতে তো এমনি বড় কোনো শট নেই। আর তিনি যে উইকেট রোটিং করার মাধ্যমে তিনি যে হচ্ছে আপনার সবসময় দৌড়ের উপরে যেটা বিরাট কোহলি করে থাকে, অর্থাৎ সিঙ্গেলসের উপরে ভর করে, সিঙ্গেলস ডাবলসের মাধ্যমে রান রেটটাকে সবসময় গতিশীল রাখে, সেটা করার সক্ষমতা তো এই নাইম শেখের নেই। যদিও মিরাজের আছে, মিরাজ ভালো ব্যাট করেছে, গতকাল 21 বল খেলে 28 রান করেছে, এটা অবশ্যই একটা ভালো রান করেছে। অনেকেই কিন্তু মিরাজকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু মিরাজ কিন্তু যথেষ্ট একটা অসাধারণ খেলা তিনি খেলেছে। কিন্তু এখানে সবথেকে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি নাইম শেখ এবং লিটন দাস। আগামী ম্যাচে অবশ্যই বাংলাদেশের উচিত হবে লিটন দাসকে বাদ দেওয়া এবং নাইম শেখকে ওপেনিং করানো। আর যদি নাইমকে ওপেনিংয়ে না নিয়ে আসা হয়, তাহলে নাইমকে বাদ দিতে হবে দল থেকে, এবং এখানে অবশ্যই ইনক্লুড করতে হবে জাকির আলীকে। রিশাদ হোসেন রয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে জাকির আলীকে নিতে হবে, এবং প্রয়োজনে জাকির আলীর জায়গায় লিটন দাসকে বাদ দিতে হবে। লিটনকে বাদ দিয়ে জাকির আলীকে ঢোকাতে হবে, তাহলে আমাদের কিপার মানে কিপিংয়ের যে ঘাটতিটা সেটাও পূরণ হয়ে গেল, এবং হার্ড হিটার হিসেবে তাকে ব্যবহার করা যাবে। একই সময়ে যখন বাংলাদেশ দল থেকে দীর্ঘদিন দূরে অবস্থান করছে বা দীর্ঘদিন তিনি আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না, সেই সাকিব আল হাসান গতকাল কী করলো, গ্লোবাল যে টি-20 হচ্ছে খেলাটা হচ্ছে, সেখানে তিনি অসাধারণ 160 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে, এবং এখনও যে তিনি ফুরিয়ে যাননি সেটা প্রমাণ করলো। আর সেখানে তরুণদের দ্বারা সজ্জিত এই বাংলাদেশ দলের ক্রিকেটাররা কী করছে, যার উপরে ভরসা করেছে সেই লিটন দাস কী করলো, 11 বলে 6 রান। কেন তাকে দলে রাখতে হবে?
পারফর্মের বিচারে এখনও দলে রাখতে হবে। যেহেতু সে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে, তাকে দল থেকে ছেটে ফেলতে হবে, আর এটাই সময় তাকে দল থেকে ছেটে ফেলার। তো প্রিয় ভিউয়ার্স, যদিও এখানে সাইফুদ্দিন প্রত্যাবর্তন হয়েছে, সাইফুদ্দিন অনেক আশাবাদী একজন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার, কিন্তু সাইফুদ্দিনকে সুযোগ দিতে হবে। তবে নাইম শেখের অনেক ঘাটতি রয়েছে, নাইম শেখের জায়গাটা বিবেচনা করতে হবে এবং আগামী ম্যাচে অবশ্যই বাংলাদেশের টিম সিলেক্টর হিসেবে যারা রয়েছে তাদের এটা বিবেচনায় নিতে হবে। যদি তারা বারবার অযোগ্যতার ভিত্তিতে টিম সিলেকশন করে, সেক্ষেত্রে এই টিম সিলেক্টরদেরকে বাদ দিয়ে সেখানে অভিজ্ঞতা সম্পন্ন যারা ক্রিকেট বোঝে তাদেরকে এখানে সিলেক্টর হিসেবে নিয়ে আসতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ গতকাল ম্যাচটা হেরেছে মূলত লিটন দাসের কারণে এবং নাইম শেখের কারণে। বোলিংয়ে কোনো সমস্যা নেই, কারণ 154 রান, এটা আপনি কখনো, এই রানে আপনি কখনো নিজেকে ডিফেন্ড করতে পারবেন না। সেটাই হয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার মতন দলের বিরুদ্ধে আপনাকে অবশ্যই 170+80 রান করার দরকার ছিল, তবেই দেখা যেত ম্যাচটা আমাদের হাতে থাকতো। সকলে ভালো থাকুন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।